মোটামুটি তো আমি সিলেবাসের ইন্ট্রোডাকশনে বললামই যে এটা তোমার CC6 এইটাতে রয়েছে। তো টপিকটাতে যাওয়ার আগে দুটো ফেমাস কোট যেটা আমি বলে থাকি সেটা হচ্ছে এরকম। প্রথমটা ইজ বাই আর্নল্ড সোমারফেল্ড। প্রথম কোটটা, দিস ইজ থার্মোডাইনামিক্স ইজ এ ফানি সাবজেক্ট, দি ফার্স্ট টাইম ইউ গো থ্রু ইট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট এট অল, the second time you go through it, you think you understand it except for one or two points. The third time you go through it, you know you don't understand it, but by that time you are so used to the subject, it does not bother you anymore. তাহলে জিনিসটা খুব পরিষ্কার যে প্রথমবার পড়ে কিছু বোঝা যাবে না। দ্বিতীয়বার যদি পড়ো তাহলে মনে হবে যে তুমি দুটো একটা জিনিস ছাড়া বাকি সবগুলোই বুঝে গেছো। বা থার্ড টাইম যখন পড়বে তখন পড়ে মনে হবে যে কিছুই বোঝোনি, কিন্তু তৃতীয়বার পড়ার পর এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে যাবে যে কিছু পয়েন্ট তোমাকে খুব বিশাল কিছু বোধার করবে না। কথাটা খুব কোডটা খুব ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে থার্মোডাইনামিক্স টপিকটা যখন আমরা পড়বো তখন সিস্টেমের একদমই ইন্টারনাল পিকচারটা কি সেইগুলোর দিকে যাব না। অর্থাৎ ইন্টারনাল মেকানিজম কি, ইন্টারনাল ডায়নামিক্সটা কি, এর মধ্যে না গিয়েও একটা সিস্টেমের ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজকে কিভাবে স্টাডি করা যায় সেটাই বেসিক্যালি এই টপিকটার মধ্যে শেখানো হবে। Okay, and another quote is due to Einstein. This is the following: a theory is more impressive. A theory is the more impressive, the greater the simplicity of its premises, the more different kinds of the things it relates, and the more extended its area of applicability. Therefore, the deep impression that classical thermodynamics made upon me, it is the only physical theory of universal content which I am convinced will never be overthrown within the framework of the applicability of its basic concepts. বুঝতে পারলে কি বলতে চাওয়া হলো এখানে? যে কোনো একটা থিওরি ন্যাচারালি সেটা ইমপ্রেসিভ হবে তখনই যদি এর যে তোমার ফ্রেমওয়ার্ক সেইটা যদি সিম্পল হয়। যদি ফ্রেমওয়ার্কটা সিম্পল হয় তাহলে থিওরিটা ইমপ্রেসিভ। শুধু তাই নয়, এই ফ্রেমওয়ার্কটা সিম্পল হওয়ার পাশাপাশি যদি এর এরিয়া অফ অ্যাপ্লিকেবিলিটিটা অনেক বড় হয়, অনেক কিছু জায়গাতে যদি জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি তবেই এই থিওরিটা ইমপ্রেসিভ হবে। তো সেই সম্পর্কেই আইনস্টাইন বলেছিলেন যে থার্মোডাইনামিক্সটা হচ্ছে এমন একটা টপিক, এটার ফ্রেমওয়ার্কটা ইজ ভেরি সিম্পল এবং এই থার্মোডাইনামিক্সটা শুধুমাত্র কোন একটা পার্টিকুলার সিস্টেমের জন্যই অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ থার্মোডাইনামিক্স বললেই প্রথমেই আমাদের মধ্যে একটা কোনো গ্যাসিয়াস সিস্টেমের কথা মাথায় আসে, জিনিসটা ঠিক তা নয়। থার্মোডাইনামিক্স আমরা দেখবো পরে এটা অনেক সিস্টেম, ইনফ্যাক্ট সমস্ত সিস্টেমের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এটা গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা একটা ডাইইলেকট্রিক সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা একটা ম্যাগনেটিক সিস্টেম সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এর এরিয়া অফ অ্যাপ্লিকেবিলিটিটা ইজ ভেরি ইজ ওয়াইড। সেই জন্যই এই কথাটা বলেছিলেন যে আই এম কনভিন্সড দ্যাট ইট উইল নেভার বি ওভারথ্রোন উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ অ্যাপ্লিকেবিলিটি অফ ইটস বেসিক কনসেপ্ট। এটাই আমরা দেখবো আর কি, যে থার্মোডাইনামিক্সটাকে শুধুমাত্র গ্যাসিয়াস সিস্টেম নয় অন্যান্য সিস্টেমের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়। সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেটা জাস্ট আরেকটু বলে নিই। সিলেবাসের মধ্যে এই টপিকগুলো রয়েছে: জিরোথ অ্যান্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সিলেবাসটাকে ঠিক গুছিয়ে লেখা নেই, যেমন তোমাদের এতে দেওয়া রয়েছে, নোটিফিকেশনে দেওয়া রয়েছে, সেটাই কপি করা আছে। ইনিশিয়ালি যেটা থাকা উচিত ছিল সেটা হচ্ছে তোমার কিছু প্রিলিমিনারি টপিকস। সেই প্রিলিমিনারি টপিকস গুলো অর্থাৎ থার্মোডাইনামিক্স কি, থার্মোডাইনামিক্স আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারি, থার্মোডাইনামিক্স এর যে বেসিক ফ্রেমওয়ার্ক, কিভাবে থার্মোডাইনামিক্সটাকে স্টাডি করা হয়, কিছু ম্যাথমেটিক্যাল টুলস, সেগুলো হয়ে যাওয়ার পর তবেই আমরা এই ল গুলোতে ঢুকবো আর কি, জিরোথ ল, ফার্স্ট ল, এগুলোতে ঢুকবো। তো এখানে যেমন ভাবে সিলেবাসটা রয়েছে আমি সেইভাবেই দিয়েছি। পড়ানোর সময় আমি এরকম একটা সিকোয়েন্সিয়াল ম্যানারেই যাব, প্রথমে প্রিলিমিনারি টপিকস ডিসকাস করব, তারপর জিরোথ লতে যাব, তারপর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যাব, এরপরে ন্যাচারালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর মধ্যে কার্নো সাইকেল, কার্নো ইঞ্জিন, এফিসিয়েন্সি, এই জিনিসগুলো আসবে। Kelvin, Planck, and Clausius statements and their equivalents. Carnot's theorem,
এটাও তোমার বলতে পারো অ্যাপ্লিকেশন অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। নেক্সট এনট্রপি, এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল থেকেই এ করা যায়, এক্সট্রাক্ট করা যায়। এখানে এনট্রপি অফ এ সিস্টেম বলতে কি বোঝায়, কিভাবে একটা সিস্টেমের এনট্রপি চেঞ্জ ক্যালকুলেট করতে হয়, what happens to the entropy change of the system in reversible process or in irreversible process, সেগুলো নিয়ে ডিসকাস করব। নেক্সট থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এটা ঠিক ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়ে না, এটা সাম সর্ট অফ স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স, সেটাও আমাদের এখানে ডিসকাস করতে বলা রয়েছে। এবং এর কনসিকোয়েন্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্স সেজ দ্যাট ইউ ক্যান নেভার অ্যাচিভ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, সেই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করব। এরপর থার্মোডাইনামিক পোটেনশিয়ালস, যেটা তখন বলছিলাম সিলেবাসটা ইন্ট্রোডিউস করার সময়, ইন্টারনাল এনার্জি, এনথালপি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, এইগুলো আছে সিলেবাসে। জাস্ট একটু কেউ কিছু বলতে চাইছো? ওকে, এই থার্মোডাইনামিক পোটেনশিয়াল এবং সেই থার্মোডাইনামিক পোটেনশিয়াল গুলোর ইম্পর্টেন্স, ফেজ ট্রানজিশন, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, Clausius-Clapeyron equation, which is very important equation in the context of first order phase transition, সেইগুলো নিয়ে ডিসকাস করা হবে। তারপর derivations and applications of Maxwell's relations, thermodynamic কিছু রিলেশন, স্টেট ভেরিয়েবলস, থার্মোডাইনামিক্সে যে স্টেট ভেরিয়েবলস গুলো রয়েছে তাদের ইন্টার রিলেশন, এবং সেই রিলেশন গুলোকে কিভাবে কাজে লাগানো যায় টু ডিরাইভ Clausius-Clapeyron equation, to derive the difference Cp minus Cv, to derive TdS equations, etc. আর ফাইনালি জুল থমসন কোরাস প্লাগ এক্সপেরিমেন্ট, এটা একটা এক্সপেরিমেন্ট যেখানে দেখানো যায় যে কোনো একটা গ্যাস, অবশ্যই রিয়েল গ্যাস, সেটা কুলিং হতে পারে বা হিটিং হতে পারে, তার কন্ডিশন কি। রিয়েল গ্যাসের ক্ষেত্রে এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই ধরনের কোনো এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়, এইগুলো নিয়ে ডিসকাস করা হবে। এটাই মোটামুটি ভাবে থার্মোডাইনামিক্সের সিলেবাস। রেফারেন্স তো অলরেডি বলেই এলাম, যেটা টেক্সট বই হিসাবে সাজেস্ট করলাম সেটা এই ইভলিন গুহর বইটা। বাকি রেফারেন্স হিসাবে যেগুলো দেখবে, জিমেন্সকি ডিটম্যান, নেক্সট এনরিকো ফেরমি, থার্মোডাইনামিক্স, এগেন রেফারেন্স বই, থার্মাল ফিজিক্স, এবি গুপ্তা, এইচপি রায়, দেখতে পারো। আর আরেকটা বাংলার যে বইটা বললাম, এটা খুব ভালো বই, এটা রেফারেন্স হিসাবে ফলো করতে পারো। So let us move to some basic concepts. What is thermodynamics? Thermodynamics is basically a branch of physics that deals with the transformation of heat into mechanical work and vice versa. এখানে আমরা বেসিক্যালি মেকানিক্যাল ওয়ার্ক থেকে হিটে ট্রান্সফরমেশন এবং হিট থেকে মেকানিক্যাল ওয়ার্কে ট্রান্সফরমেশন, এই যে ডায়নামিক্স সেইটা নিয়ে ডিসকাস করব। থার্মোডায়নামিক্স নামটা শুনে বুঝতে পারছো, দেয়ার আর টু টার্মস। যদি এটাকে স্প্লিট করে না, থার্মো মিনস থার্মাল এনার্জি এন্ড ডায়নামিক্স, তার মানে বেসিক্যালি আমরা এখানে থার্মাল এনার্জির ডায়নামিক্স নিয়ে ডিসকাস করি। কনভেনশনালি মেকানিক্সে কি করা হয়, ক্লাসিক্যাল মেকানিক্স বা সিম্পল মেকানিক্সে আমরা বেসিক্যালি কি ডিসকাস করি, মেকানিক্যাল এনার্জি ডায়নামিক্স নিয়ে ডিসকাস করি। থার্মোডায়নামিক্সে উই উইল ডিসকাস দি ডায়নামিক্স অফ থার্মাল এনার্জি। It describes bulk properties of a system. হ্যাঁ, কথাটা খেয়াল করো, bulk properties of a system, অর্থাৎ একটা সিস্টেমের কিছু গ্রস প্রপার্টি, কিছু বাল্ক প্রপার্টিজ, কিছু ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ নিয়ে আমরা ডিসকাস করব এই টপিকটার মধ্যে। সেই সিস্টেম, যে সিস্টেমে দেয়ার আর লার্জ নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস, একটা সিস্টেমে যদি লার্জ নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস থাকে, তাহলে সেই সিস্টেমে বাল্ক প্রপার্টিজকে কিভাবে ডেসক্রাইব করা যায় ইন টার্মস অফ সাম ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবলস ডিফাইনিং দি সিস্টেম, সেটাই এখানে আমরা শিখবো। তাহলে থার্মোডাইনামিক্সটা এক কথায় কি বোঝানো হলো, থার্মোডাইনামিক্সে আমরা এমন একটা সিস্টেমকে নিয়ে স্টাডি করব যে সিস্টেমের মধ্যে প্রচুর সংখ্যক অ্যাটমস বা মলিকিউলস রয়েছে। অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স ফলো করে কিন্তু সিস্টেমটাকে স্টাডি করা সম্ভব নয়। ক্লাসিক্যাল মেকানিক্স ফলো করে বা সাধারণ কনভেনশনাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স ফলো করে আমরা সিস্টেম অফ ওয়ান পার্টিকেল, টু পার্টিকেল, থ্রি পার্টিকেল, এই ধরনের সিস্টেমকে এক্সপ্লেন করতে পারি। একটা সিস্টেমে যদি একটা পার্টিকেল থাকে বা দুটো পার্টিকেল থাকে বা তিনটে পার্টিকেল থাকে, 10টা পার্টিকেল, 100টা পার্টিকেল, 1000টা পার্টিকেল, সেইগুলোকে আমরা ডিসকাস করতে পারি।
কিন্তু what happens if a system contains number of atoms or molecules of the order of Avogadro number? সিস্টেমটার মধ্যে যদি 10^23 সংখ্যক অ্যাটমস মলিকিউলস থাকে, সেক্ষেত্রে সিস্টেমের বাল্ক প্রপার্টিজ কিভাবে এক্সপ্লেন করা যায়? ধরো সিস্টেমের আমরা টোটাল এনার্জিটাকে বের করতে চাইছি, একটা সিস্টেমের টোটাল এনার্জিকে বের করতে চাইছি। যদি সিস্টেমে একটা মলিকিউল থাকে বা একটা পার্টিকেল থাকে, তাহলে আমরা তার জন্য একটা ইকুয়েশন অফ মোশন লিখে ফেলতে পারি। উই ক্যান সলভ দি ইকুয়েশন অফ মোশন এন্ড উই ক্যান ক্যালকুলেট দি এনার্জি অফ দি সিস্টেম। যদি সিস্টেমটার মধ্যে দুটো পার্টিকেল থাকে, তিনটে পার্টিকেল থাকে, তাহলে আমরা দুটো, তিনটে, চারটে ইকুয়েশন অফ মোশনকে লিখতে পারি। ঠিক আছে, সেইগুলোকে অ্যানালিটিক্যালি সলভ করতে পারি বা নিউমেরিক্যালি সলভ করতে পারি, করে আমরা এনার্জি অফ দি সিস্টেম কত হবে এটাকে বলে দিতে পারি। কিন্তু ভাবো যদি এই সিস্টেমের মধ্যে 10^23 সংখ্যক মলিকিউলস থাকে, তাহলে কি হবে? It is impossible to write down 10^23 number of equation of motion, and it is impossible again to solve those differential equations, to solve the equation of motion, to derive the energy of the system. Individual particle গুলোর individual energy বের করে সিস্টেমের টোটাল এনার্জিকে বের করে ফেলাটা একেবারেই ইম্পসিবল। তাহলে উই হ্যাভ টু লুক ফর অ্যান অল্টারনেটিভ। তো থার্মোডাইনামিক্সটা হচ্ছে সেই জিনিসটা, সেই অ্যাডভান্টেজটা দেয়। থার্মোডাইনামিক্সে আমরা একটা সিস্টেমের বাল্ক প্রপার্টিজকে ডিসকাস করব, যে সিস্টেমের মধ্যে প্রচুর সংখ্যক অ্যাটমস এবং মলিকিউলস রয়েছে। কিভাবে আমরা করব? বাই সাম ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলস ডিফাইনিং দি সিস্টেম। সিস্টেমটাকে ডিফাইন করে এইরকম কিছু ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলের সাহায্যে। ধরো সিস্টেমে প্রেসার, ভলিউম, টেম্পারেচার এইগুলোকে যদি স্পেসিফাই করে দেওয়া থাকে, থার্মোডাইনামিক্স কাজে লাগিয়ে আমরা সিস্টেমের টোটাল এনার্জি কত হবে এইটাকে বলে দিতে পারবো। We do not need to write down 10^23 equations. We do not need to solve the equations to answer the total energy of the system. That is the applicability, that is the framework of thermodynamics. Okay. নেক্সট, এই থার্মোডাইনামিক্স এই যে অ্যাপ্রোচটা, এটা দুভাবে করা হয়। একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, যেটাকে আমরা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বলে থাকি, আর আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। ন্যাচারালি দুটো ডিফারেন্ট। আমরা এখানে যেটা করতে চাইছি সেটা বেসিক্যালি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা তোমরা মোস্ট লাইকলি সেমিস্টার 5-এ গিয়ে পড়বে। So what is classical thermodynamics? Classical thermodynamics is studied with 4 fundamental laws which are derived from experimental evidences. তাহলে এটা some sort of একটা empirical study. Empirical study মানে একটা সিস্টেমের উপর এক্সপেরিমেন্টাল অবজারভেশন রয়েছে, সেই সিস্টেমটা কিভাবে বিহেভ করে সেইগুলো আমাদের জানা আছে। এর উপর বেস করে লজ অফ নেচারকে ডেভেলপ করা হয়েছে, এবং সেই লজ অফ নেচারকে ফার্দার বিভিন্ন কন্ডিশনে কেমন হয় সেই জায়গাতে অ্যাপ্লাই করা হয়েছে। তো ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স পড়ার সময় আমরা মেনলি 4টে ল কাজে লাগাবো। 4টে ল এর উপর বেস করে জিনিসটা দাঁড়িয়ে আছে। দিস ইজ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এন্ড থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। একমাত্র শেষেরটা বাদে, শেষেরটা ঠিক স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সেরই একটা কনসিকুয়েন্স বলা হয়। অন্তত প্রথম 3টে এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে তৈরি করা হয়েছে, কাজেই দে আর নট রং। কোনোভাবেই এইগুলোকে ভুল বলা যায় না। হ্যাঁ, সবসময় এইগুলো অ্যাপ্লিকেবল, যেহেতু এইগুলো এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে এক্সট্রাক্ট করা হয়েছে, কাজেই দিস আর ট্রু। সেই জন্যই আইনস্টাইন এই কথাটা বলেছিলেন। আমি পরে আসছি সেটাই। ইট ডাজ নট এন্টার ইনটু দি মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে কিন্তু আমরা মাইক্রোস্কোপিক ডেসক্রিপশনের মধ্যে যাব না, অর্থাৎ সিস্টেমগুলোর কাইনেটিক এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি কত, এরকম কাইনেটিক মেকানিজম অফ দি কনস্টিটিউয়েন্টস অফ দি সিস্টেম এর মধ্যে আমরা কিন্তু যাব না। জাস্ট কতগুলো ম্যাক্রোস্কোপিক ভেরিয়েবলের সাহায্যে সিস্টেমটার বাল্ক প্রপার্টিজ কি কি হয় বা কি কি হতে পারে সেগুলো আমরা ক্যালকুলেট করব বা প্রেডিক্ট করব। আরেকটা অ্যাপ্রোচ কি বললাম? আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। Statistical thermodynamics considers microscopic interactions between individual particles and their collective motions in terms of classical or quantum mechanics. এখানে কিন্তু ফ্রেমওয়ার্কটা ডিফারেন্ট। এইখানে according to statistical thermodynamics we consider microscopic interaction between the particles, তাদের কাইনেটিক মেকানিজম সেটার দিকে আমরা তাকাই টু এক্সট্রাক্ট অ্যাভারেজ প্রপার্টিজ অফ দি সিস্টেম।
It provides explanation of the laws of thermodynamics. এটা কিন্তু একটা খুব অ্যাডভান্টেজিয়াস একটা পয়েন্ট। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সটা যে চারটে ল এর উপর বেস করে আছে, সেই চারটে ল এক্সপেরিমেন্টাল এভিডেন্স থেকে ডিরাইভ করা হয়েছে। অন দি আদার হ্যান্ড, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স ক্যান রিপ্রোডিউস দি whole of classical thermodynamics, and it can go further. Statistical thermodynamics can derive the laws of thermodynamics. Okay, এটাই, সেটা আমরা পরে পড়বো। ফর দি টাইম বিং আমাদের সিলেবাসে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এটাই আছে। নেক্সট আমি ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সই কথাগুলোকে কনসেন্ট্রেট করছি। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স পড়ার পরেও তোমরা দেখেছো that basically introduces the concept of temperature, and this is the most important parameter in thermodynamics. Next, the first law of thermodynamics restates the conservation of energy principle. Second law of thermodynamics, that is based on an observation that heat cannot flow spontaneously from a colder body to a hotter body, and thus restricts the complete conversion of heat into work. বুঝতে পারছো কত ইম্পর্টেন্ট একটা জিনিস? এটা কিন্তু আমরা জানি, দেখো এটাকে ল হিসাবে বোধহয় না বললেও চলতো, এটা এতটাই এভিডেন্ট, এটা 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 বেশি এভিডেন্ট। আমরা জানি যে একটা গরম বডি একটা কোল্ড বডিকে যদি কন্ট্যাক্টে রাখা হয়, the hot body will lose the heat and cold body will gain the heat. অর্থাৎ ন্যাচারালি heat cannot flow from hot body to a cold body, এটা আমরা জানি। এটাকে বেসিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স হিসেবে বলা হয়েছে, ল অফ নেচার হিসেবে বলা হয়েছে। এবং that instantaneously implies that we cannot completely convert heat into work. হিটটাকে কিন্তু কমপ্লিটলি ওয়ার্কে কনভার্ট করতে পারবো না। অর্থাৎ আমি এমন কোনো হিট ইঞ্জিন ডেভেলপ করতে পারবো না দ্যাট উইল ইল্ড 10% এফিসিয়েন্সি। এমন কোনো হিট ইঞ্জিন ডেভেলপ করা সম্ভব নয় যেখান থেকে আমার 100% এফিসিয়েন্সি এক্সট্রাক্ট করা সম্ভব। দিস ইজ দি ল অফ নেচার, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। And another law, this is third law of thermodynamics, that is basically a statistical law of nature regarding the entropy and impossibility of reaching absolute zero temperature. This law states that you cannot achieve absolute zero temperature. কোনোভাবেই absolute zero temperature টাকে অ্যাচিভ করা সম্ভব না। এবং এখন পর্যন্ত যা এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস রয়েছে সেগুলো হয়তো শুনে থাকতে পারো। People have achieved Bose-Einstein condensation, that is মাইক্রোকেলভিন টেম্পারেচার বহুদিন আগে রিচ করা গেছে। এখন সেই টেম্পারেচারটাকে আরো কমানো সম্ভব হয়েছে, ফিউ ন্যানোকেলভিন টেম্পারেচার পর্যন্ত রিচ করা গেছে। but zero Kelvin temperature is not yet reached. Absolute zero temperature এখন পর্যন্ত রিচ করা সম্ভব। Okay, so what are the objectives of thermodynamics? Thermodynamics এর objectives কি? Why will we learn not from why will we learn thermodynamics? একটা obvious reason is that this is included in our syllabus, so there is no way to escape from this course. But there are other points of academic interest. For example, if you ask like a question, why is the air released from a tire cool? Next, why does the pumping cylinder get hot during pumping? You remember, এগুলো সব কিন্তু এভিডেন্ট, এগুলো সব আমরা অবজার্ভ করেছি। Why does a car's engine get hot when it's running? Why is the maximum concentration we can get of alcohol is around 95%? So thermodynamics answers them all. Thermodynamics পড়লে আমরা এগুলো সব জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারবো। Of course, we can go further. Thermodynamics is the theory of macroscopic phenomena which is developed empirically. যেটা বললাম, classical thermodynamics particularly is the theory of macroscopic phenomena that is developed empirically, and it describes the idea of some important physical parameters of the nature like temperature, entropy, enthalpy, etc. We will learn phenomenologically the consequences of heat transfer between a system and its surroundings, the direction of heat flow, the efficiency or the performance of heat engines and refrigerators. থার্মোডাইনামিক্স থেকে আমরা এই জিনিসগুলো শিখবো, অন্তত ফেনোমেনোলজিক্যালি আমরা দেখবো যে একটা বডি থেকে আরেকটা বডিতে যদি হিট ট্রান্সফার হয় তার কনসিকুয়েন্স গুলো কি কি,
হিটটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, হোয়াট ইজ দি ডিরেকশন অফ হিট ফ্লো, of course natural flow, the efficiency or the performance of a heat engine or the refrigerator কেমন হয় সেগুলো আমরা দেখব। Next, thermodynamics sets limits on physical and biological processes and gives relationship between various properties. এটা কিন্তু physical biological processes সাথেও কিন্তু জিনিসটা involved. As we will see, both of these give us an insight into how natural systems work and give us some powerful tools in calculating various quantities. Thermodynamics is also unique, এই পয়েন্টটা সবথেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ খেয়াল করো, থার্মোডাইনামিক্স ইজ অলসো ইউনিক ইন দি ওয়ার্ল্ড অফ ফিজিক্স। আমরা ফিজিক্সে মেকানিক্স পড়ে এসেছি, আমরা দেখে এসেছি মেকানিক্স ডিলস উইথ মেকানিক্যাল সিস্টেম, মেকানিক্স দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র মেকানিক্যাল সিস্টেমকেই করতে পারি, স্টাডি করতে পারি। উই হ্যাভ স্টাডিড ফ্লুইড ডাইনামিক্স, সেখানে আমরা দেখেছি ইট ডিলস উইথ ফ্লুইডস অনলি। ফ্লুইড ডাইনামিক্স এই টেকনিকটা দিয়ে, এই টপিকটা দিয়ে আমরা শুধুমাত্র ফ্লুইডকেই স্টাডি করে এসেছি। ইলেকট্রোম্যাগনেটিজম পড়ে এসেছি, আমরা দেখেছি ইট ডিলস উইথ ইলেকট্রিক্যাল এন্ড ম্যাগনেটিক সিস্টেম, সিস্টেমের ইলেকট্রিক প্রপার্টি ম্যাগনেটিক প্রপার্টি স্টাডি করার সময় আমরা ইলেকট্রোম্যাগনেটিজম কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা দেখে এসেছি। বাট থার্মোডাইনামিক্স অ্যাপ্লাইজ টু অল, থার্মোডাইনামিক্স অ্যাপ্লাইজ টু ম্যাক্রোস্কোপিক সিস্টেম, সেটা একটা মেকানিক্যাল সিস্টেম হোক, সেটা কোনো ফ্লুইড সিস্টেম হোক, সেটা ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক সিস্টেম হোক, সমস্ত সিস্টেমের ক্ষেত্রেই থার্মোডাইনামিক্সটা অ্যাপ্লিকেবল। সেই জন্যই বলা হলো ইট ইজ দি ইউনিক ইন দি ওয়ার্ল্ড অফ ফিজিক্স, নট লাইক মেকানিক্স যার অ্যাপ্লিকেবিলিটিটা লিমিটেড টু মেকানিক্যাল সিস্টেমস অনলি, নট লাইক ফ্লুইড ডাইনামিক্স যার অ্যাপ্লিকেবিলিটি লিমিটেড টু ফ্লুইডস অনলি, বা নট লাইক টু ইলেকট্রোম্যাগনেটিজম যার অ্যাপ্লিকেবিলিটিটা লিমিটেড টু ইলেকট্রিক্যাল অর ম্যাগনেটিক সিস্টেমস। থার্মোডাইনামিক্সের অ্যাপ্লিকেবিলিটিটা অনেক ভাস্ট। দ্যাট ইজ হোয়াই আইনস্টাইন মেড দিস কমেন্ট, it is the only physical theory of universal content concerning which I am convinced that within the framework of the applicability of its basic concepts, it will never be overthrown. Okay, that is in brief the introduction today. পরের দিনকে আমরা তাহলে এখান থেকে কন্টিনিউ করবো আর কি। ওকে, কোনো প্রশ্ন থাকলে